নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রৌমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি রৌমি। আমি ধারাবাহিকভাবে পাঠ করছি তত্ত্বচান গল্পটি। আজ এর ৮ নম্বর পার্ট। আসুন শুরু করি ৮ নম্বর পার্ট তত্ত্বচানের। বিচ্ছিরি স্কুল। প্রাথমিক স্কুলের ছেলে মেয়েদের মধ্যে একটা ছড়ার গান খুব চলতো। তত্ত্বচানের আগে স্কুলে ওরা প্রায়ই গানটা গাইতো। স্কুল ছুটির পর বেরোবার সময় গেটের বাইরে এসে পিছনে ফিরেই ওরা বলতো, আকমাত সু স্কুল, বিচ্ছিরি স্কুল। ভেতরে অবশ্য দারুণ স্কুল। অন্য স্কুলের বাচ্চারা যখন ওদের স্কুলের সামনে দিয়ে যেত তখন ওদের স্কুলের দিকে আঙুল দেখিয়ে বলতো, আকমাত সু স্কুল, দারুণ স্কুল, ভেতরে অবশ্যই বিচ্ছিরি স্কুল। তারপর মুখ দিয়ে একটা বিচ্ছিরি শব্দ করত। একটা স্কুল বিচ্ছিরি না দারুণ সেটা নির্ভর করত স্কুলের বাড়ির পুরনো না নতুন তার উপরে। কিন্তু আসল ছিল এই দ্বিতীয় লাইনটা। ওতে বলা হতো স্কুলটা আসলে কেমন। বাইরেটা ধারে ধারে বিচ্ছিরি হলে ক্ষতি নেই, ভেতরটা কেমন সেটাই আসল কথা। ছড়াটা জনা ৫-৬ ছেলে মেয়ে মিলে একসঙ্গে বলতো। একদিন দুপুরে রোজকার মতন তমইয়ের ছাত্রছাত্রীরা সব বাইরের মাঠে খেলা করছিল। শেষ ঘন্টা বাজা পর্যন্ত ওরা যা খুশি করতে পারত। তারপর ঘন্টা বাজলে ওরা আর মাঠে থাকতে পারত না। হেডমাস্টার মশাই মনে করতেন বাচ্চাদের এই একটু যা খুশি তাই করার সময় দেওয়াটা খুব জরুরি। তাই পড়াশোনার পর এই খেলার ক্লাসটা ওদের একটু বেশি সময় ধরেই চলতো। অন্য স্কুলের কেউ খেলার জন্য এতটা সময় পেত না। সেদিনও কেউ কেউ বল খেলছিল, কেউ কেউ ধুলো বালি মেখে ভূত সাজছিল, কেউ কেউ ফুল গাছের পরিচর্যা করছিল, আর তাই চানের মতন দু একজন ক্লাস থেকে গিয়ে টেস্ট টিউব ইত্যাদি নিয়ে কিসব পরীক্ষা করছিল। কেউ আবার গাছে চড়ে বসেছিল, আবার একটু বড় কয়েকটা মেয়ে সিঁড়িতে বসে গল্প করছিল। কেউ কেউ লাইব্রেরিতে গিয়ে বই পড়ছিল। সবাই নিজের নিজের মতন করে আনন্দ করছিল। যেমন সেই যে আমাদের নামের ছেলেটা, সে পশু পাখি এইসব খুব ভালোবাসত। সে ব্যস্ত ছিল রাস্তার একটা বেড়ালের কান পরীক্ষা নিয়ে। হঠাৎ একটা জোর আওয়াজ ভেসে এলো স্কুলের বাইরে থেকে, তমই স্কুল, বিচ্ছিরি স্কুল, ভেতরেও তেমনই খুবই বিচ্ছিরি স্কুল। এ কি, এ তো খুব বাজে ব্যাপার। ছড়াটা শোনা মাত্র তত্ত্বচান ক্ষেপে আগুন হয়ে গেল। ঠিক গেটের পাশেই, মানে ওই ডালপালা জড়ানো গেটটার পাশেই আর কি। যাই হোক, ও বেশ স্পষ্ট শুনতে পেয়েছিল কথাগুলো। ভাবাই যায় না ওর স্কুলকে কেউ বাইরে আর ভেতরে দুদিক থেকেই বিচ্ছিরি বলছে। খুবই রাগ হলো ওর। অন্যরাও ক্ষেপে গিয়ে গেটের দিকে ছুটে এলো। বিচ্ছিরি স্কুল! বাইরের ছেলে মেয়েগুলো আবার চেঁচিয়ে উঠলো আর বিচ্ছিরি বিচ্ছিরি সব শব্দ করে ছুটে পালালো। রাগের চোটে তত্ত্বচান ছেলেগুলোর পেছনে ধাওয়া করলো, একদম একলা একলা। কিন্তু নিমেষের মধ্যে পাশের গলির মধ্যে সবাই ঢুকে গেল আর উধাও হয়ে গেল। তত্ত্বচান খুব খাপ্পা হয়ে স্কুলের দিকে ফিরে এলো। ফেরার পথে ও গান গাইতে শুরু করলো, তমই স্কুল, চমৎকার স্কুল। কয়েক পা এগিয়ে ও আরো একটা লাইন জুড়ে দিল, ভেতরে আর বাইরে খুবই চমৎকার স্কুল। ব্যাস, খেলায় ব্যস্ত ছেলেমেয়েরা প্রথমটাই বুঝতে পারেনি গানটা কে গাইছে। যখন ওরা বুঝতে পারলো যে গলাটা তত্ত্বচানের, তখনই সবাই রাস্তার ওপরে বেরিয়ে এলো। তারপর ওরা একে অন্যের হাত ধরে ওই গানটা গাইতে গাইতে স্কুলের চারপাশে ঘুরতে লাগলো। সেদিন কেবল ওদের গলাগুলোই এক হয়ে যায়নি, ওদের হৃদয়গুলো এক হয়ে গেছিল। তবে সে তো ওরা তখন বুঝতে পারেনি। যতই ঘোরে ততই যেন গানটা ওদের পেয়ে বসছে। তমই স্কুল, চমৎকার স্কুল, ভেতরে আর বাইরে খুবই চমৎকার স্কুল। ওদের এই গান যে হেডমাস্টার মশাইকে কি আনন্দ দিয়েছিল তা তো ওরা জানতই না। উনি অফিস ঘরে বসে বসে সবটা শুনতে পাচ্ছিলেন। যে কোনো শিক্ষাবিদের কাছেই এটা একটা অন্যরকম লাগা। তবে যারা শিশুদের কথা বেশি ভাবেন তারা স্কুল চালাবার মাথা ব্যথা আর যন্ত্রণা সবটাই একটু বেশি করে অনুভব করেন। তমইর মতন স্কুলের প্রতিষ্ঠাতার জন্য এই অনুভূতি নিশ্চয়ই তীব্রতর ছিল। তার কারণ
তমইতে সব কিছুই এত অন্যরকম ছিল। যারা সাধারণ, যারা গতানুগতিক শিক্ষা পদ্ধতিতে অভ্যস্ত ছিলেন, তারা তো তমইয়ের নিন্দা করতে ছাড়বেন না। এমন প্রতিকূল অবস্থার মধ্যে ছেলে মেয়েদের এই গান হেডমাস্টার মশাইয়ের কাছে শ্রেষ্ঠ উপহার হয়ে উঠেছিল। তমই স্কুল, চমৎকার স্কুল, বাইরে আর ভিতরে খুবই চমৎকার স্কুল। সেদিন শেষের ঘন্টাটা একটু দেরি করেই পড়েছিল। চুলের ফিতে। একদিন দুপুরের খাওয়া তখন সবে শেষ হয়েছে। তত্ত্বচান হল ঘরের মধ্যখান দিয়ে লাফিয়ে লাফিয়ে চলছিল। এমন সময় ওর হেডমাস্টার মশাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেল। দেখা হয়ে গেল বলাতে হয়তো একটু অদ্ভুত শোনাচ্ছে, কারণ হেডমাস্টার মশাই তো খাওয়ার পুরো সময়টাই ওদের সঙ্গে ছিলেন। তবুও দেখা হয়ে গেল বলছি, কারণ হেডমাস্টার মশাই ওর ঠিক উল্টো দিক দিয়ে আসছিলেন। ও তুমি? হেডমাস্টার মশাই বললেন। তোমায় একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। কি কথা? ওর কাছে হেডমাস্টার মশাইকে দেওয়ার মতন কোনো খবর থাকতে পারে এ কথা ভেবে তত্ত্বচানের ভারী আনন্দ হলো। এই চুলের ফিতেটা তুমি কোথায় পেলে? ওর চুলের ফুলটার দিকে তাকিয়ে উনি জিজ্ঞেস করলেন। তত্ত্বচানের মুখের ভাবটা এর চেয়ে বুঝি খুশি খুশি আর কোনোদিনই হতে পারত না। এই দুদিন হলো ওই ফিতেটা বেঁধে স্কুলে আসছিল, ওটাও নিজেই জোগাড় করেছিল। ও আর একটু এগিয়ে দাঁড়াতে যাতে হেডমাস্টার মশাই ওর ফিতেটাকে আরো ভালো করে দেখতে পান। এটা আমার মাসির পুরনো জামায় লাগানো ছিল, ও বেশ গর্বের সঙ্গে বলল। মাসি জামাটা একটা বাক্সে তুলে রেখেছিল, তখন আমি এই ফিতেটা দেখতে পেলাম। মাসি আমাকে বললেন যে আমার চোখটা নাকি খুব ভালো, আমাকে তখন ফিতেটা দিয়ে দিলেন। ও আচ্ছা, বলে হেডমাস্টার মশাই যেন চিন্তায় ডুবে গেলেন। ফিতেটা নিয়ে তত্ত্বচানের খুব গর্ব ছিল। কেমন করে এটা পেলো সেই গল্প হেডমাস্টার মশাইকে এবার শোনাতে শুরু করলো। হলো কি, সেদিন তো ওরা মাসির সঙ্গে দেখা করতে গিয়েছিল, গিয়ে দেখে মাসি অনেক পুরনো জামা কাপড়গুলোকে রোদে মিলেছে। তার মধ্যে বেগুনি রঙের লম্বা প্লিট দেওয়া পুরোনো আমলের একটা স্কার্টও ছিল। ওটা পরে নাকি মাসি স্কুলে যেতেন। ওটা যখন তুলে রাখা হয়েছিল তখন তত্ত্বচানের চোখে পড়লো কি যেন একটা খুব সুন্দর জিনিস স্কার্টটার গায়ে লাগানো আছে। ওটা কি? তত্ত্বচানের প্রশ্ন শুনে মাসি কাজ থামিয়ে তাকালেন। স্কার্টের কোমরের পেটটির পেছনের দিকটায় একটা ফিতে লাগানো ছিল। এই দিয়ে ফুল বাঁধলে আমার পেছন থেকে দেখতে সুন্দর লাগতো, মাসি বুঝিয়ে বললেন। তখনকার দিনে আমরা স্কার্টের পেছনে হয় হাতা বানিয়ে লেস লাগিয়ে পরতাম, অথবা ফিতে বাঁধা ফুল কিছু একটা লাগাতাম স্কার্টের। ফিতেটার গায়ে হাত বোলাতে বোলাতে কথাটা মাসি বলছিলেন, আর কথা বলতে বলতে লক্ষ্য করছিলেন তত্ত্বচান কেমন জুল জুল করে চেয়ে আছে। নে, এটা তোকে দিয়ে দিলাম, আমি তো আর কোনোদিনই স্কার্টটা পরবো না, বলে কোমরের পটি থেকে ফিতেটা আলগা করে খুলে তত্ত্বচানকে ওটা দিয়ে দিলেন। খুব সুন্দর এই ফিতেটা, খুব চওড়া আর খুব দামি সিল্কের তৈরি, গায়ে গোলাপ আর অন্য কোনো রকম নকশা আঁকা। এত চওড়া যে তত্ত্বচানের মাথার চেয়েও বড় একটা ফুল বাঁধা গিয়েছিল তা দিয়ে। মাসি বলেছিলেন কাপড়টা নাকি বিদেশি। কথা বলতে বলতে তত্ত্বচান ক্রমাগত মাথাটা দোলাচ্ছিল যাতে হেডমাস্টার মশাই ফিতের মশমশ শব্দটা শুনতে পান। গল্পটা শোনার পরে মনে হলো হেডমাস্টার মশাই যেমন কেমন যেন বিচলিত হয়ে গেলেন। আচ্ছা, উনি বললেন, তাহলে এই হলো গল্পটা। গতকাল মিও-চান বায়না ধরেছিল তোমার মতনই একটা ফিতে চাই বলে। আমি তো জিওগাওকা সব ফিতের দোকানে খুঁজে দেখলাম, কিন্তু এরকম কিছু তো ওদের কাছে ছিল না। তো কাপড়টা বিদেশি, তাই না? ওনার মুখটা তখন আর হেডমাস্টারের মতন দেখাচ্ছিলই না, দেখাচ্ছিল বায়না করা বাবার আদরের মেয়ে। দিশেহারা এক বাবা, অসহায় এক বাবা। তত্ত্বচান, তুমি যদি এই ফিতেটা স্কুলে আর না বেঁধে আসো তাহলে আমি না তোমার প্রতি খুব কৃতজ্ঞ থাকবো গো। আসলে কি জানো, মিও-চান এত করে চাইছে এরকম একটা ফিতে, এটা না পড়লে তোমার কি খুব কষ্ট হবে? তত্ত্বচান হাত জোড়ো করে একটু ভাবলো কথাটা, তারপর তাড়াতাড়ি বলল, না ঠিক আছে, আমি আর এটা বেঁধে আসবো না। ধন্যবাদ তত্ত্বচান, হেডমাস্টার মশাই বললেন।
ফিতের ব্যাপারটা তত্ত্বচানের একটু মন খারাপ হচ্ছিল বটে, কিন্তু হেডমাস্টার মশাইয়ের অসুবিধার কথাটা ও ভেবে দেখলো, ও তাই অনুরোধটা মেনেও নিয়েছিল। মেনে নেওয়ার আরো একটা কারণ ছিল, একজন বয়স্ক মানুষ, ওর প্রিয় হেডমাস্টার মশাই আবার তিনি দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন একটা ফিতের জন্য। এটা ভাবতে ওর খুব খারাপ লাগছিল। তমইতে এরকমই হতো, নিজের অজান্তেই কখন যেন সবাই সবার সুবিধা অসুবিধা বুঝতে শিখে গেছিল। বয়সে বড় ছোট সবাই সবাই সবার পাশে দাঁড়াবার চেষ্টা করত। সেটাই ছিল তমইয়ের স্বাভাবিক নিয়ম। পরদিন তত্ত্বচান স্কুলে যাওয়ার পর মা ওর ঘর গোছাতে গিয়ে দেখলেন যে তত্ত্বচান ওর প্রিয় ফিতেটা একটা খেলনা ভাল্লুকের গলায় বেঁধে রেখেছে। হঠাৎ অত প্রিয় ফিতেটা চুলে বাঁধা বন্ধ করে দিল কেন তত্ত্বচান? মা একটু অবাক হয়ে ভাবলেন। বেচারার ছাই রঙের ভাল্লুকটাকে দেখে মনে হচ্ছিল এত সাজের চোটেও যেন একটু অপ্রস্তুত হয়ে গেছে। আহত সৈনিকদের জন্য। জীবনে প্রথমবার তত্ত্বচান হাসপাতালে আহত সৈনিকদের দেখতে গেল। বিভিন্ন প্রাথমিক স্কুল থেকে আসা জনা ৩০ ছেলে মেয়েদের সঙ্গে গিয়েছিল তত্ত্বচান। তাদের কাউকেই ও চিনত না। সারা দেশের সমস্ত প্রাথমিক স্কুলের জন্য সরকারের তরফ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। প্রত্যেক স্কুল থেকে ২ বা ৩ জন ছাত্রছাত্রী পাঠানোর কথা ছিল, তবে তমইয়ের মতো স্কুল থেকে কেবল একজনই এসেছিল, আর গোটা দলটার সঙ্গে অন্য একটা স্কুলের দিদিমণি ছিলেন। তমইয়ের হয়ে তত্ত্বচানই যাচ্ছিল এই হাসপাতালে। রোগা মতন এক দিদিমণি, চোখে চশমা, তার সঙ্গে ওরা হাসপাতালের ওয়ার্ডে গিয়ে ঢুকলো। জনা ১৫ আহত সৈনিকের ওয়ার্ড, কেউ শুয়ে কেউ বসে, কেউ কেউ আবার হেঁটে চলে বেড়াচ্ছে। তত্ত্বচান একটু ভয় পেয়ে গেছিল। ও ভেবেছিল আহত সৈনিকদের না জানি কেমন দেখতে হয়, কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের দেখে সৈনিকেরা সবাই এমন সুন্দর করে হাসলেন আর হাত নাড়তে লাগলেন যে ব্যান্ডেজ থাকা সত্ত্বেও ওদের বেশ হাসি খুশি দেখাচ্ছিল। তত্ত্বচানের অস্বস্তি এবার কেটে গেল। দিদিমণি ওদের ঘরের মাঝখানে দাঁড় করিয়ে সৈনিকদের উদ্দেশ্যে বললেন, আমরা আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। অমনি ছেলেমেয়েরা সবাই নিচু হয়ে ওনাদের অভিবাদন জানালেন। দিদিমণি বলে চললেন, কাল যেহেতু মে মাসের ৫ তারিখ বয়েজ ডে উদযাপনের দিন, তাই আমরা আপনাদের কার পতাকা গানটা শোনাবো। ২ হাত তুলে অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতন ভঙ্গি করে দিদিমণি বললেন, বাচ্চারা শুরু করো। ১ ২ ৩ ৪ বলে তাল দিতে লাগলেন। অমনি ছেলেমেয়েরা যারা একে অন্যকে চিনতই না, তারা সবাই এক সুরে গলা ছেড়ে গাইতে শুরু করলো, মহাসমুদ্র মহানগর মহাসমুদ্র মেঘসাগর। এই গানটা তত্ত্বচানের জানা ছিল না। এই ধরনের গান তো তমইতে শেখানো হতো না। ও একজন ভালো মানুষ দেখতে সৈনিকের বিছানার কোনায় বসে ওদের গান শুনতে লাগলো। ভেতরে ভেতরে ওর বেশ তখনও অস্বস্তি হচ্ছিল। গানটা শেষ হওয়ার পর পরিষ্কার গলায় দিদিমণি বললেন, এবার আমরা পুতুলের উৎসব গানটা গাইব। তত্ত্বচান ছাড়া সবাই গানটা গাইতে শুরু করলো। ওর সুন্দর করে সবাই গাইতে লাগলো, এসো প্রদীপ জ্বালাই একে একে করে। চুপ করে থাকা ছাড়া তত্ত্বচানের আর কোনো উপায় ছিল না। এই গানটা শেষ হলে পরে সৈনিকরা সবাই হাততালি দিলেন। দিদিমণি মিষ্টি করে হেসে বললেন, ছানা ঘোড়া বাবা ঘোড়া গানটা গাইলে কেমন হয়? চলো সবাই মিলে ২ ৩ ৪। আবার উনি তাল দিতে শুরু করলেন। এটাও তত্ত্বচানের অজানা। গান শেষ হওয়ার পর ওর খাটের অসুস্থ সৈনিক ওর মাথায় হাত রেখে বললেন, কই তুমি তো কিছু গাইলে না? তত্ত্বচানের খুব লজ্জা করতে লাগলো। সৈনিকদের সঙ্গে দেখা করতে এলো, অথচ ওনাদের জন্য একটা গানও শোনাতে পারলো না। ও উঠে দাঁড়িয়ে খাটের পাশ থেকে একটু সরে এসে বেশ সাহস সঞ্চয় করে বলল, এবার আমি আমার যেন একটা গান গাইব। পূর্ব পরিকল্পিত ঝোঁকের বাইরে কিছু একটা ঘটতে চলেছিল। দিদিমণি তাই জিজ্ঞাসা করলেন, তুমি কি গান গাইবে? ততক্ষণে অবশ্য তত্ত্বচান একটা গভীর নিঃশ্বাস টেনে ওই গানটা গাইতে শুরু করে দিয়েছে। তাই দিদিমণি তখনকার মতন আর কিচ্ছু বললেন না। তত্ত্বচান যেহেতু তমই থেকে এসেছিল, তাই ও ভাবলো যে তমইয়েরই সবচেয়ে পরিচিত গানটাই গাওয়া ঠিক হবে। তাই বড় করে নিঃশ্বাস টেনেও গাইতে শুরু করলো,
ভালো করে চিবাও, তুমি চিবিয়ে চিবিয়ে খাও। কয়েকজন ছেলে মেয়ে হাসতে শুরু করে দিল। বাকিরা ওকে জিজ্ঞেস করলো, গানটা কি রে? দিদিমণি তাল দিতে শুরু করেছিলেন, কিন্তু ব্যাপারটা ঠিক কি হচ্ছে বুঝতে না পেরে উনি থেমে যেতে বাধ্য হলেন। তত্ত্বচানের বেশ লজ্জাই লাগছিল, তবুও প্রাণপণে গানটা গাইল। ভাত মাছ মাংস ডিম সবটা চিবিয়ে নাও। গান শেষ হলে পরেও মাথা নিচু করে সকলকে সম্মান জানালো। মুখ তুলতেই ও দেখে কি সেই সৈনিকের চোখ দিয়ে জল পড়ছে। ও খুব অবাক হয়ে গেল। নিশ্চয়ই ও কোনো খারাপ কাজ করে ফেলেছে, ও ভাবল। তারপর সেই সৈনিক ওর বাবার থেকে হয়তো সামান্যই বড় হবে। তিনি আবার ওর মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, ধন্যবাদ ধন্যবাদ। উনি ওর হাত মাথায় বুলিয়ে দিচ্ছিলেন আর ওনার চোখ দিয়ে কেবলই জল গড়িয়েই পড়ছিল। সেই দিদিমণি তখন পরিবেশটা হালকা করার জন্য হাসি খুশিভাবে বলে উঠলেন, এবার তাহলে আমরা আপনাদের জন্য যে রচনাগুলো নিয়ে এসেছি ওগুলো পড়ে শোনাই। বাচ্চারা সব একে একে জোরে জোরে ওদের রচনাগুলো পড়ে শোনাও। তত্ত্বচান ওর সৈনিকের দিকে তাকালো। কেঁদে কেঁদে ওর চোখ দুটো লাল হয়ে গেছে। তবু তারই মধ্যে উনি একটু হাসলেন। তত্ত্বচানও একটু হাসলো। ও মনে মনে ভাবলো, যাক, তাও তো উনি হাসলেন। কেন যে সৈনিক সেদিন কেঁদে ফেলেছিল তা তিনিই কেবল জানতেন। হয়তো ওর বাড়িতে তত্ত্বচানের মতন একটা মেয়ে ছিল, কিংবা হয়তো স্রেফ তত্ত্বচানের আন্তরিক গান গাওয়াটায় মুগ্ধ হয়ে গেছিল, কিংবা হয়তো আসন্ন যুদ্ধের কথা ভাবতে গিয়ে ওর চোখে জল এসে গেছিল। উনি হয়তো ভেবেছিলেন যে, হায় রে, এই ছোট্ট মেয়েটা তো চিবিয়ে খাওয়ার কথা বলছে, অথচ কদিন বাদে তো বোধহয় খাবার মতন কিছু জিনিসই আর থাকবে না। হয়তো উনি যুদ্ধের যে বীভৎসতা এই শিশুদের আক্রান্ত করতে চলেছিল সেই কথাই ভাবছিলেন। ছেলেমেয়েরা ওদের রচনা পড়ে শোনাতে ব্যস্ত ছিল। ওরা হয়তো জানতই না যে ততদিনে বিশ্বযুদ্ধ অনেকক্ষণ ছড়িয়ে গেছে। সুস্বাস্থ্য আর গাছের বাকলের গল্প। গলা থেকে ঝোলানো ট্রেনের টিকিটটা গেটে দেখিয়ে তত্ত্বচান জিউগাওকা স্টেশন থেকে বেরিয়ে গেল। গেটের চেকার ভদ্রলোকের সঙ্গে এখন ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। বাইরে একটা ব্যাপার চলছিল। একটা লোক রাস্তায় মাদুর পেতে সামনে এক পাহাড় গাছের বাকলের মতন কি যেন নিয়ে বসেছিল আর বলছিল, দেখুন দেখুন, একটু দেখুন। 4-5 জন দর্শক লোকটাকে ঘিরে দাঁড়িয়ে পড়েছিল। তত্ত্বচান তাদের সঙ্গে যোগ দিল। তত্ত্বচানকে দেখে সে বলতে শুরু করলো, স্বাস্থ্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ। সকালে উঠে যদি জানতে চান যে আপনি ভালো আছেন কিনা, তাহলে এই গাছের বাকলের সাহায্য নিন। একটুখানি বাকল চিবোলে যদি মুখের ভেতরটা তেতো হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনি সুস্থ নেই। যদি তেতো না লাগে, তার মানে আপনার শরীর ভালো আছে। তা ওই যে দাঁড়িয়ে আছেন দাদা, হ্যাঁ, আপনি একটু চিবিয়ে দেখবেন নাকি? 1 টুকরো বাকলের দাম মাত্র 20 সেন্ট। একজন বেশ রোগা মানুষের হাতে লোকটা 1 টুকরো বাকল তুলে দিল। তিনি একটু দ্বিধা করে বাকলটায় দাঁত ঠেকালেন। তারপর মাথাটা হেলিয়ে উনি ভাবতে লাগলেন, তা একটু তেতো বই কি। মাদুরে বসার লোকটি লাফিয়ে উঠে বললেন, দাদা, আপনার নিশ্চয়ই কিছু একটা অসুস্থতা আছে, আপনাকে খুব সাবধান হতেই হবে। কিন্তু চিন্তার কিছু নেই, সামান্য তেতোই তো বললেন, তাই না? আর দিদিমণি, আপনি এই টুকরোটাকে অনুগ্রহ করে একটু চিবিয়ে দেখবেন নাকি? বাজারের থলে হাতে ধরা মহিলা বেশ একটু বড় সড়ো টুকরো ধরে বড় একটা কামড় দিয়ে বললেন, কই, তেতো নয় তো। দারুণ দিদিমণি, দারুণ, আপনার তো দেখছি স্বাস্থ্য খুব ভালো, লোকটা বলল। তারপর একটু গলা তুলে দর হাঁকতে লাগলো। মাত্র 20 সেন্ট, মাত্র 20 সেন্ট। 20 সেন্টের বিনিময়ে আপনি সকালবেলায় জেনে যাচ্ছেন আপনার শরীর ভালো আছে কিনা। মাত্র 20 সেন্ট। তত্ত্বচানের খুব ইচ্ছা হচ্ছিল ওই ছাই রঙের বাকলটা একটু চিবিয়ে দেখে, কিন্তু লজ্জার চোটে চাইতেও পারছিল না। ও বরং বলল, আমার স্কুল যখন শেষ হবে তখন তুমি থাকবে কি? নিশ্চয়ই, বলে লোকটা ছোট্ট মেয়েটাকে একটু দেখে নিল। তত্ত্বচান এক ছুটে স্কুলে গিয়ে পৌঁছালো। আজ দেরি করলে চলবে না, ঘন্টা পড়ার আগেই ওকে পৌঁছে একটা কথা জানতে হবে। কেউ আমাকে 20 সেন্ট ধার দিতে পারিস? কারোর কাছে অবশ্যই 20 সেন্ট ছিল না। তখনকার দিনে এক বাক্স ক্যারামেল লজেন্সের দাম ছিল 10 সেন্ট। অতএব 20 সেন্টের তেমন কোনো মূল্যই ছিল না। তবু সেটাও ছিল না কারোর কাছে। আমি কি বাবা মাকে বলবো? মিয়চান জিজ্ঞাসা করলো।
হেডমাস্টার মশাই স্বয়ং যে মিয়চানের বাবা ছিলেন এটা তত্ত্বচানের জন্য খুব একটা সুবিধার ব্যাপার ছিল। অন্তত এরকম পরিস্থিতিতে তাই মনে হতো। মিয়চাঁদের বাড়িটা ছিল স্কুলের হল ঘর লাগোয়া, তাই মনে হতো যেন ওর মাও স্কুলেই থাকেন। বাবা বলেছেন তোকে পয়সাটা দেবেন। দুপুরে খাওয়ার সময় মিয়চাঁদ তত্ত্বচানকে বলল, কিন্তু পয়সাটা তোর কি জন্য দরকার বাবা জানতে চেয়েছেন। তত্ত্বচান হেডমাস্টার মশাইয়ের অফিসে চলে গেল। তোমার 20 সেন্টের দরকার কেন বলো তো? চশমাটা খুলতে খুলতে জানতে চাইলেন হেডমাস্টার মশাই। আমি এক টুকরো গাছের বাকল কিনতে চাই, সেটা চিবোলে জানা যায় আমাদের শরীর ভালো আছে কিনা। তত্ত্বচান তাড়াতাড়ি করে উত্তর দিল। হেডমাস্টার মশাইয়ের কৌতূহল যেন বেড়েই গেল। কোথায় বিক্রি হচ্ছে? স্টেশনের সামনে। তত্ত্বচান খুব তাড়াতাড়ি উত্তর দিল। বেশ, তোমার ইচ্ছা হলে এক টুকরো কিনো, কিন্তু আমায় একটু চিবিয়ে দেখতে দেবে তাও? উনি পকেট থেকে পয়সার থলেটা বার করে তত্ত্বচানকে 20 সেন্ট দিলেন। ও, অনেক অনেক ধন্যবাদ। আমি মায়ের থেকে পয়সা এনে ফেরত দিয়ে দেবো। মা আমায় বইয়ের জন্য অনেক পয়সা দেন। অন্য কিছু কিনতে চাইলে আমাকে বলতে হয় না। কিন্তু শরীর ভালোর জন্য গাছের বাকল তো সবার দরকার। আমার মনে হয় না যে মা এতে কিছু মনে করবেন। স্কুল ছুটির পর তত্ত্বচান হাতের মুঠোয় পয়সাটা ধরে সোজা চলে গেল স্টেশনের দিকে। ওই লোকটা তখনও ছিল আর চেঁচিয়ে চেঁচিয়ে ওর বাকল ফিরি করছিল। তত্ত্বচানের হাতে 20 সেন্ট দেখে সে দাঁত বের করে হাসলো। লক্ষ্মী মেয়ে, তোমার বাবা মা নিশ্চয়ই খুব খুশি হবেন। হ্যাঁ, আর রকিও। রকিকে? তত্ত্বচানের জন্য এক টুকরো বাকল বেছে তুলতে তুলতে লোকটা জিজ্ঞেস করলো। রকি আমাদের জার্মান শেপার্ড কুকুর। কুকুর? এক মুহূর্ত ভেবে নিয়ে সে বলল, হ্যাঁ, কুকুরের জন্য এই বাকলটা কাজে লাগবে বলে মনে হয়। ওর যদি বাকলটা তেতো লাগে আর বাকলটা খেতে না চায়, তার মানে ওর শরীরটা ভালো নেই। লোকটা 1 ইঞ্চি চওড়া আর 6 ইঞ্চি লম্বা মতন একটা বাকলের টুকরো তত্ত্বচানকে দিল। নাও, রোজ সকালে একটু করে এটা কামড় দিও। তেতো লাগলেই বুঝবে যে শরীরটা ভালো নেই, তেতো না লাগলে মনে হবে যে শরীর খুব ভালো আছে। কাগজের মোড়ানো মূল্যবান বাকলটা সাবধানে ধরে তত্ত্বচান বাড়ি ফিরে চলল। বাড়ি পৌঁছেও বাকলটা থেকে এক টুকরো কামড়ে দেখে নিল। না, ঠিক তেতো লাগলো না, কেবল একটু খড়খড়ের মতন। ও আসলে কোনো স্বাদই পাচ্ছিল না। হর্রে, আমার শরীর তাহলে ভালোই আছে। তা তো বটেই, মা মৃদু হেসে বললেন। কিন্তু ব্যাপারটা কি? তত্ত্বচান ব্যাপারটা বুঝিয়ে বলল। মাও এক কামড় খেয়ে দেখলেন, না, তেতো নয়। মা বললেন, তার মানে মা তোমার স্বাস্থ্য খুব ভালো। তারপর তত্ত্বচান রকির কাছে গিয়ে বাকলটার মুখের সামনে ধরল। রকি প্রথমটার বাকলটার গন্ধ নিল, তারপর সেটা একটু চেটেও দেখলো। তাতে কামড়াতে হবে এটা বোঝা যায়নি। তত্ত্বচান বলল, এটা কামড়াতেই হবে তোকে। কিন্তু রকি ওই বাকলটাকে কামড়ানোর কোনো চেষ্টাই করলো না। ও কেবল পা দিয়ে কানের পেছনটা চুলকোতে লাগলো। তত্ত্বচান বাকলটার মুখের আরো কাছে নিয়ে গেল। আরে বাবা, কামড়া না। যদি তোর শরীর খারাপ থাকে তাহলে তো বিচ্ছিরি ব্যাপার হবে। রকি খুবই আপত্তির সঙ্গে একটা ছোট্ট কামড় দিল ওই বাকলটায়। তারপর ও আবার একটা গন্ধ শুকলো। বাকলটা যে ওর বিশেষ অপছন্দ হয়েছে তা কিন্তু মনে হলো না। ও কেবল মস্ত একটা হাই তুললো। হর্রে, রকিরও স্বাস্থ্য ভালো আছে। পরদিন সকালে মা তত্ত্বচানের হাতে 20 সেন্ট দিয়ে দিলেন। ও সোজা হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বাকলটা বার করে সামনে রাখলো। এক মুহূর্তের জন্য মনে হলো হেডমাস্টার মশাই যেন বলতে চাইছেন যে এটা কি। তারপর ওর হাতে 20 সেন্ট দেখে ওর ঘটনাটা মনে পড়ে গেল। কামড়ে দেখো, যদি তেতো লাগে তার মানে তোমার শরীর ভালো নেই। হেডমাস্টার মশাই একটা ছোট্ট কামড় দিলেন। তারপর বাকলটা উল্টে পাল্টে ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলেন। তেতো লাগছে কি? তত্ত্বচান চিন্তিত মুখে জিজ্ঞাসা করলো। এর তো কোনো স্বাদই নেই। তারপর বাকলটা তত্ত্বচানকে ফিরিয়ে দিয়ে বললেন, আমি ঠিকই আছি, চিন্তা নেই। সেদিন তত্ত্বচান স্কুলের সকলকে একটু করে বাকল খাওয়ালো। কারোরই তেতো লাগলো না, মানে সবার স্বাস্থ্যই খুব ভালো ছিল। তত্ত্বচানের খুব আনন্দ হলো। ছেলেমেয়েরা সবাই হেডমাস্টার মশাইকে গিয়ে খবরটা জানালো। প্রত্যেককেই উনি বললেন ভালো। ব্যাপারটা নিশ্চয়ই ওনার প্রথম থেকেই জানা ছিল। উনি জন্মেছিলেন গুম্পা এলাকায় আর সেখানেই বড় হয়েছিলেন। সেখানে নদীর ধারে গিয়ে দাঁড়ালে হারুনা পাহাড়ের চূড়া দেখা যেত। তাই গাছপালার খবর উনি ভালো করেই জানতেন। ওই গাছের বাকল যে তেতো লাগতে পারে না সে তো জানা কথাই। তবুও যে ব্যাপারটা হেডমাস্টার মশাইয়ের খুব ভালো লেগেছিল তা হলো তত্ত্বচানের এই উৎসাহ।
স্বাচ্ছন্দ্য, শরীর ভালো আছে, এ কথা জেনে ওর যে আনন্দ হয়েছিল তা দেখতে হেডমাস্টার মশাইয়ের ভালো লেগেছিল। তত্ত্বচান এমনভাবেই বড় হয়েছিল যে কারোর যদি ওই বাকলটা খেয়ে তেতো লাগতো তাহলে কিন্তু চিন্তায় পড়ে যেত। রাস্তায় একটা নেড়ি কুকুরের মুখেও এই বাকলটাও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সে তো আরেকটু হলে ওকে কামড়েই দিত। তবুও তত্ত্বচান ভয় পাওয়ার মেয়ে নয়। তোমার শরীরটা ঠিকঠাক আছে কিনা জানতে হবে তো, ও কুকুরটাকে পাল্টা বলেছিল। এসো এসো, এদিকে এসো। শেষ পর্যন্ত অচেনা কুকুরটাও একটু বাকল খাইয়ে ছাড়লো তত্ত্বচান। বলল, হুররে, তোমার শরীরও ঠিক আছে, বলেও চিৎকার করে উঠল। কুকুরটা মাথা নিচু করলো এমন ভাবে দেখে মনে হলো যেন ধন্যবাদ জানাচ্ছে। তবে হেডমাস্টার মশাই যেমনটা ভেবেছিল তেমনই হলো। সেই বাকলওয়ালা আর কোনো দিন জিওগাওকা স্টেশনের কাছে এলো না। প্রতিদিন সকালেই তত্ত্বচান বাকলটা বার করে একটু করে কামড়ে দেখে। বাকলটা দেখে মনে হতো যেন একটা ইঁদুর ওতে দাঁত বসিয়েছে। আমার স্বাস্থ্য খুব ভালো, রোজ এই বলে ও ঘর থেকে বেরিয়ে আসতো। আর সত্যি ওর স্বাস্থ্য বেশ ভালোই ছিল। ইংরেজি বলা ছাত্র। স্কুলে একটা নতুন ছেলে এসেছিল। প্রাথমিক স্কুলের তুলনায় বেশ লম্বা চওড়া ছেলেটি। দেখে মনে হচ্ছিল হয়তো ক্লাস 7-8-এ পড়ে। ওর পোশাকটাও ছিল বেশ অন্যরকম, বেশ বড়দের মতন। সেদিন স্কুলের মাঠে দাঁড়িয়ে হেডমাস্টার মশাই ওর সঙ্গে সবার আলাপ করিয়ে দিলেন। এ হলো মিয়াজাকি। ওর জন্ম আমেরিকাতে, সেখানেই এতদিন থেকেছে ও। ও খুব একটা ভালো জাপানি বলতে পারে না, সেজন্যই ও তমইতে এসেছে, যাতে সহজে বন্ধু পেতে পারে আর ধীরে ধীরে সময় নিয়ে পড়াশোনা করতে পারে। এখনো তোমাদেরই একজন। ওকে কোন ক্লাসে দিই বলো তো? 5-এ? তাচানদের ক্লাসে, কি বলো? অবশ্য তাহলে ভালোই হয়, বিজ্ঞ বিজ্ঞ একটা হাসি হেসে তাচান বলল। তাচান খুব ভালো ছবি আঁকত। একটু হেসে হেডমাস্টার মশাই আবার বললেন, ও জাপানি কিন্তু ভালো জানে না, কিন্তু ইংরেজিও খুব ভালো জানে। দেখো, ওর থেকে একটু একটু করে ইংরেজি শিখে নিও তোমরা। ও তো কখনো ঠিক জাপানে থাকেনি, এখানকার হালচালও ভালো জানে না। ওকে তোমরা একটু সাহায্য করবে, তাই তো? ওকে আমেরিকার কথা জিজ্ঞাসা করো, অনেক মজার মজার কথা বলতে পারবে ও তোমাদের, ঠিক আছে? এবার তাহলে ও রইল তোমাদের কাছে। মিয়াজাকি মাথা নিচু করে সকলকে অভিবাদন জানালো। তাচানের ক্লাসের বন্ধুরাও ওকে অভিবাদন জানালো। চেহারায় সবাই ওর চেয়ে ছোট ছিল। দুপুরে খাওয়ার সময় মিয়াজাকি হেডমাস্টার মশাইয়ের বাড়িতে চলে গেল। বাকিরা ওর পেছন পেছন গেল, কিন্তু ও করলো কি, জুতো সময় ঘরের ভেতর ঢুকে পড়লো। সবাই তো হাই হাই করে উঠলো, জুতো খোলো, জুতো খোলো। মিয়াজাকি একটু অপ্রস্তুত হয়ে গিয়ে বলল, ও ভুল হয়ে গেছে, বলে জুতোটা খুলে ফেললো। সবাই ওকে এবার একসঙ্গে অনেক কিছু শেখাতে শুরু করলো। তামামি মাদুর পাতা ঘরগুলোতে আর আমাদের হল ঘরে কখনোই জুতো পরে ঢুকো না। ক্লাসে আর লাইব্রেরিতে অবশ্য জুতো পরেই ঢোকা যায়। কোন বছর মন্দিরে যখন যাবে তখন চাতাল পর্যন্ত জুতো পায়ে যেতে পারো, কিন্তু মন্দিরের ভেতর সবসময় খালি পায়ে ঢুকতে হয়। দেশে থাকা আর বিদেশে থাকার মধ্যে যে কত পার্থক্য তা জানতে আর জানাতে ওদের খুব মজা লাগছিল। পরদিন মিয়াজাকি একটা বড় ছবির বই নিয়ে এলো স্কুলে। দুপুর বেলায় সবাই ঘিরে ধরলো ওকে। এত সুন্দর বই! ওরকম বই ওরা কখনো দেখেনি। ওদের ছবির বইগুলোতে কেবল 3টে রং হয়, লাল, সবুজ, হলুদ। এটাতে এমনকি চামড়ার রং পর্যন্ত ছিল, আর কত রকমের নীল, সাদা, ছাই, নানা রং একসঙ্গে মেশানো। এমন রং যা মোম রঙের বাক্সেও পাওয়া যায় না। সাধারণত 24টে রঙের বাক্সে থাকে, যা তার বাইরেও আছে। তাইচানের 48টা রঙের বাক্সে এই বইয়ের কিছু রং পাওয়া যাবে না। সবাই খুব মুগ্ধ হলো। আর ছবিগুলো ছিল এরকম। প্রথমটা একটা কুকুর, একটা ছোট বাচ্চা ছোট্ট প্যান্ট ধরে টানছিল। বাচ্চাটার ফর্সা গায়ের রং এমনভাবে ফুটে উঠেছিল যে দেখে ছবি আঁকা বলে বিশ্বাসই হচ্ছিল না। এত সুন্দর চকচকে কাগজের ছবির বই ওরা আগে কখনো দেখেনি। মিশুকে তত্ত্বচান মিয়াজাকি এবং ওর বইয়ের খুব কাছে গিয়ে বসলো। মিয়াজাকি ওদের ইংরেজি লেখাটা পড়ে শোনালো। ইংরেজি ভাষাটা এত সহজ লাগছিল ওদের কাছে যে ওরা মুগ্ধ হয়ে শুনতে লাগলো। এরপর মিয়াজাকি একটু কষ্ট করে জাপানি বলতে শুরু করলো। আফাচান মানে বেবি বা ছোট্ট বাচ্চা, ও বলতে শুরু করলো। আফচান হলো বেবি, সবাই মিলে বলল।
উৎসুকু উশি হলো বিউটিফুল বা সুন্দর। মিয়াজাকি বলল কুয়ের ওপর বাড়তি জোর দিলেই হলো। উৎসুকুশি হলো বিউটিফুল, সবাই মিলে বলল। মিয়াজাকি বুঝতে পারলো ওর জাপানি উচ্চারণটা ঠিক হচ্ছিল না। ও আবার বলার চেষ্টা করলো, কথাটা উৎসুকুশি, তাই না? কদিনের মধ্যে মিয়াজাকি সবার বন্ধু হয়ে গেল। রোজ স্কুলে নতুন নতুন বই নিয়ে আসতো আর দুপুরবেলায় বন্ধুদের পড়ে শোনাতো। মনে হতো যেন মিয়াজাকি ওদের ইংরেজি মাস্টার মশাই। মিয়াজাকিও একটু একটু করে ভালো জাপানি শিখে যাচ্ছিল, আর ওর ভুলভাল কাজ করে ফেলাটাও কমে গেল আস্তে আস্তে। যেমন তাকোনামার ছবির পট আর গয়না রাখার বিশেষ জায়গাটা যে কখনো বসে পড়তে নেই, এই ধরনের রীতিও আস্তে আস্তে রপ্ত করে ফেললো। তত্ত্বচান আর ওর বন্ধুরা আমেরিকা সম্পর্কেও অনেক কিছু জেনে গেল। তমইয়ের ভেতরে জাপান আর আমেরিকা বন্ধু হয়ে গেছিল, অথচ বাইরে তখন জাপান আমেরিকার চরম শত্রু। তাই ইংরেজিও হয়ে গেছে শত্রুর ভাষা জাপানে। সমস্ত স্কুলে তখন ইংরেজি পড়ানো বন্ধ করে দিয়েছে। সরকার ঘোষণা করেছে আমেরিকানরা শয়তানের জাত, অথচ তমইতে ছেলেমেয়েরা সুরে সুরে গেয়ে চলেছে উৎকুশি হলো বিউটিফুল। মৃদুমন্দ হাওয়া বয়ে যাচ্ছিল তমই গুয়াকানের বুকের ওপর দিয়ে। তমইয়ের শিশুরাও সবাই বড় সুন্দর, সবাই বিউটিফুল। ছোটদের নাটক। আমরা একটা নাটক করব। তমইয়ের ইতিহাসের সেই প্রথম। দুপুরে খাওয়ার সময় কারোর না কারোর বক্তৃতা দেওয়ার ব্যাপারটা তো চলছিলই, তার উপর আবার নাটক। কি দারুণ ব্যাপার! যে হল ঘরে পিয়নটা থাকে আর যেখানে ইউরিথমিক্সের ক্লাস হয়, সেখানে স্টেজের ওপর নাটক হবে নিমন্ত্রিত দর্শকের সামনে। ছেলে মেয়েরা তো কেউই কোনোদিন কোনো নাটক দেখেনি, এমনকি তত্ত্বচানও না। ও কেবল সেই একবার সোয়ান লেক বলে ব্যালে দেখতে গিয়েছিল বড় একটা থিয়েটার হলে। তবু অভিজ্ঞতা ছাড়াই ওরা ওদের বছর শেষের অনুষ্ঠানের পরিকল্পনা করতে লাগলো। ঠিক হলো তত্ত্বচানের ক্লাস কানজিচো নামে বিখ্যাত একটা কাবুকি নাটক করবে। কানজিচো অর্থাৎ তহবিলের জন্য অর্থ সংগ্রহ। তমইতে এই ধরনের একটা নাটক করা হবে এটা সত্যিই ঠিক কেউ ভাবেনি। তবুও নাটকটা যেহেতু তত্ত্বচানদের পড়ানো হচ্ছিল, তাই ওটাই অভিনয় হবে বলে ঠিক হলো। দায়িত্বে থাকবেন মিস্টার মারুয়ামা। আইকো সাইসো বলে বড়সড় চেহারার মেয়ে, তাই ওকে পালোয়ান বেঙ্কইয়ের রোলটা দেওয়া হলো। আমাদেরা হবে সেনাপতি তোগাশি, কারণ ওর গলাটা বেশ চড়া আর চেহারায় বেশ একটা রাগ রাগ ভাব আছে। অনেক আলোচনার পর ঠিক হলো যে তত্ত্বচান ইয়োতশিৎসু হবে। ইয়োতশিৎসুনে হলো একজন বড় লোক যাকে কুলির ছদ্মবেশে ঘুরে বেড়াতে হচ্ছে। বাকি সকলেই হবে ভ্রাম্যমাণ ভিক্ষু। রিহার্সাল শুরু হওয়ার আগে প্রত্যেকেই নিজের নিজের পাঠ মুখস্থ করার কথা। তত্ত্বচান আর ভিক্ষুদের সুবিধা ছিল, ওদের কোনো কথা ছিল না। ভিক্ষুরা কেবল চুপ করে দাঁড়িয়ে থাকবে আর তত্ত্বচানকে মুখে একটা মস্ত খড়ের টুপির আড়ালে লুকিয়ে রেখে হাঁটু মুড়ে বসে থাকতে হবে। আসলে বেঙ্কেই হলো ইয়োতশিৎসুনের চাকর, কিন্তু সেই বেঙ্কই কুলির ছদ্মবেশে ধরা মনিককে পেটানোর ছল করে কোনো রকমে ভিক্ষুকদের আতাকা চেকপোস্ট পার করে দেবে। এই হলো গিয়ে গল্প। এই সবই করতে হচ্ছে তোদাচি মন্দিরের তহবিলের জন্য অর্থ সংগ্রহের প্রয়োজনে। ওদিকে আতাকা চেকপোস্টের গার্ড তোগাশি আর বেঙ্কইয়ের মধ্যে একটা মৌখিক সমঝোতা আছে। তবু একটা সময় বেঙ্কইকেই তোগাশির হুকুম মেনে অর্থ সংগ্রহের পরিকল্পনাটা পড়ে শোনার ভান করতে হবে। তখন সে তার হাতে ধরা চিঠিটা খুলে, যাতে আসলে কিছুই লেখা নেই, খুব ভালো ভাষা বানিয়ে বানিয়ে বলতে হবে, প্রথমত তোদাচি নামক মন্দিরের সংকল্প প্রকল্প। এই প্রথম ভাষণটা আইকো সাইসো প্রতিদিন মুখস্থ করত। তোগাশিরও অনেক বড় পাঠ, বেঙ্কইয়ের সঙ্গে তার বিস্তর তর্কাতর্কি রয়েছে, ফলে আমাদেরও খুব চেষ্টা করতে লাগলো ওর পাঠটা মুখস্থ করতে। অবশেষে রিহার্সাল শুরু হলো। তোগাশি আর বেঙ্কেই মুখোমুখি দাঁড়িয়ে, ভিক্ষুরা সব বেঙ্কইয়ের পিছনে সার বেঁধে দাঁড়ানো, আর ইয়োতশিৎসুনের সাজে তত্ত্বচান সামনে হাঁটু মুড়ে বসে। তত্ত্বচান কিন্তু ওর রোলটা কিছুতেই বুঝতে পারছিল না।
ফলে বেঙ্কেই যখন ইয়োৎসুনেকে লাঠি দিয়ে মারতে আসলো, তত্ত্বচান তখন ক্ষেপে গিয়ে আইকো সাইসোকে লাঠি মেরে খিমচে একেবারে যাতা করে দিল। আইকো তো কাঁদতে শুরু করলো, আর ভিক্ষুরা সবাই হাসতে শুরু করলো। অথচ ইয়োশিৎসুনে শান্ত হয়ে মাথা নিচু করে মার খাওয়ার কথা ছিল। বেঙ্কেই ওকে যতই মারুক না কেন, ওর কোনো প্রতিবাদ করারই কথা ছিল না। ব্যাপারটা এইভাবে ঘটবার কথা ছিল, তাগাশি দেখবে যে বেঙ্কেই ইয়োশিৎসুনকে খুব মারছে। এমনিতেও তো বুঝেই গেছে যে ইয়োশিৎসুন আসলে বেঙ্কেই এর মনি, তাই বেঙ্কেই এর ক্ষিপ্র প্রভাব দেখে তগশির ওর জন্য মায়া হবে। ও বুঝতে পারবে যে মনিবকে ওইভাবে মারতে বেঙ্কেই এর নিশ্চয়ই খুব খারাপ লাগছে। তখন তোগাশি ভিক্ষুদের আতাকা চেকপোস্ট পার করিয়ে দেবে। এমন অবস্থায় হঠাৎ যদি ইয়োশিৎসুনে বাধা দিয়ে বসে, তাহলে তো সবই গোলমাল হয়ে যায়। মিস্টার মারুয়ামা তত্ত্বচানকে অনেক করে ব্যাপারটা বুঝিয়ে বললেন, কিন্তু তত্ত্বচান একই জেদ ধরে বসে আছে। আইকো সাইসো যদি আমাকে মারে, আমি ওকে মারব। কিছুতেই ওরা কোথাও পৌঁছতে পারছিল না। যতবারই দৃশ্যটা রিহার্সাল দেয়, ততবারই মারপিট লেগে যায়। শেষে মিস্টার মারুয়ামা বাধ্য হয়ে বললেন, আমার কিচ্ছু করার নেই, মনে হচ্ছে তাইচানকেই বলতে হবে ইয়োশিৎসুনের পাঠটা করতে। তত্ত্বচান বেঁচে গেল। একলা একলা মার খেতে ওর মোটেই ভালো লাগছিল না। তত্ত্বচান, তুমি কি ভিক্ষু হতে চাও? মিস্টার মারুয়ামা জিজ্ঞাসা করলেন। তত্ত্বচান বাকিদের সঙ্গে গিয়ে লাইনে দাঁড়ালো, তবে একদম পিছনের সারিতে। সবাই ভাবলো এবার বুঝি সব ঠিক মতনই চলবে, কিন্তু কোথায় কি, তত্ত্বচানের হাতে ভিক্ষুর লাঠিটা ধরিয়ে দেওয়া ঠিক হয়নি। একটু পরেই তত্ত্বচান একঘেয়েমির চোটে ওর লাঠিটা দিয়ে পাশের ভিক্ষুকে খোঁচা দিতে লাগলো, আর ওর সামনে দাঁড়িয়ে থাকা ভিক্ষুর বগলের তলায় কাতুকুতু দিতে লাগলো। তারপর লাঠিটাকে অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতন করে ঘোরাতে শুরু করলো, যেটা শুধুমাত্র বিপজ্জনকই ছিল না, বেঙ্কি আর তগাশির গোটা তর্ক বিতর্কের দৃশ্যটাই বানচাল করে দিচ্ছিল। অতএব তত্ত্বচান ভিক্ষুর পাঠ থেকেও বাদ পড়ে গেল। ইয়োশিৎসুনের ভূমিকায় তাইচান চমৎকারভাবে দাঁতে দাঁত চেপে সব অত্যাচার সহ্য করে গেল। ওকে দেখে দর্শকদের মায়াই হচ্ছিল। তত্ত্বচানকে বাদ দেওয়ার পর রিহার্সালটা দিব্যি নির্বিঘ্নে হতে লাগলো। মাঠের মধ্যে তত্ত্বচান একলা একলা ঘুরে বেড়ায়, জুতো খুলে ফেলে আর নিজস্ব স্টাইলে ব্যালে নাচে। নিজের মতন করে নাচতে ওর খুবই ভালো লাগে। কখনো পাখি হয়ে যায়, কখনো হাওয়া হয়ে যায়, কখনো ভয়ানক বিচ্ছিরি একটা লোক, কখনো একটা গাছ। ফাঁকা স্কুল চত্বরে ও একলা একলাই নেচে চলে মাঠের উপর, একলা একলা। তত্ত্বচানের মনের মধ্যে কোথাও একটা ইয়োশিৎসুন হওয়ার ইচ্ছাটা রয়ে গেছিল। তবে ওকে যদি ইয়োশিৎসুনের করা হতো, তাহলে ও নির্ঘাত আইকো সাইকোকে আঁকড়ে কামড়ে শেষ করে দিত। তাই তত্ত্বচান বেচারার আর তময়ের একমাত্র নাটকে অংশই নেওয়া হলো না। চক। তময়ের ছেলেমেয়েরা কখনো অন্য লোকের বাড়ির দেওয়ালে বা রাস্তার উপরে কিছু লিখত না, কারণ ওরা স্কুলেই এই আশটা মিটিয়ে নিত। গানের ক্লাসের পর হেডমাস্টার মশাই সবার হাতে এক টুকরো করে চক দিয়ে দিতেন। ওরা চক হাতে মাটিতে শুয়ে বসে যেমন করে খুশি অপেক্ষা করতে থাকতো। তারপর হেডমাস্টার মশাই পিয়ানো বাজাতে শুরু করতেন। উনি যে সুরটা বাজাতেন তারই ছন্দ ওরা সঙ্গীতের ভাষায় চক দিয়ে মেঝেতে লিখতে শুরু করত। হালকা খয়েরি মেঝেতে সাদা চকের রেখা, দেখতে ভারী ভালো লাগতো। তত্ত্বচানের ক্লাসে 10 জন মতন ছিল, তাই মোটে ওই 10 জন যখন মস্ত হল ঘরটাতে ছড়িয়ে ছিটিয়ে বসে বড় বড় হরফে ছন্দের ছবি আঁকত, তখন সবাই নিজের মতন একটু জায়গা পেয়ে যেত, কেউ কারুর ঘাড়ের ওপর উঠে পড়তো না। ছন্দ লেখার জন্য স্বরলিপির মতন সমান্তরাল 5টি রেখার প্রয়োজন হতো না। তমইতে প্রতিটি ছন্দের একটি করে নাম দেওয়া হয়েছিল। হেডমাস্টার মশাই ও ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যেই আলোচনা করে এই নামগুলো দিয়ে দিয়েছিল। প্রথমটা ছিল লম্ফঝম্প, কারণ এই ছন্দে দিব্যি লাফানো যায়। দ্বিতীয় যে ছন্দটা হয় সেটার নাম ছিল পতাকা, এটা পতাকার মতন দেখতে বলে। আরেকটা ডবল পতাকা, আরেকটা পতাকা পতাকা, কালো সাদা, সাদা আর ফুটকি ফুটো।
ওদের মজা করতে করতেই ওরা ছন্দ শিখতে গিয়েছিল। এই ক্লাসটা ছিল ওদের খুব প্রিয় ক্লাস। মেঝেতে চোখ দিয়ে লেখার আইডিয়াটা ছিল হেডমাস্টার মশাইরই। কাগজ হলে এত বড় জায়গা পাওয়া যেত না, আর স্কুলে অত বড় ব্ল্যাকবোর্ডও ছিল না। তাই হল ঘরের মেঝেটাকে একটা মস্ত ব্ল্যাকবোর্ড ভেবে নিয়ে ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে আরাম করে খুব খুশিতে বড় ছন্দের ছবি আঁকতে পারত। আর সবচেয়ে বড় কথা হলো, ওইভাবে ওরা গান বাজনা জিনিসটাকে ভালোবাসতে শিখে যাচ্ছিল। গানের ক্লাসের শেষে যদি একটু সময় থাকতো, তাহলে ওরা ইচ্ছে মতন মেঝেতে পুতুল বা প্লেনের ছবি এঁকে ফেলতো। কখনো কখনো ওরা সব্বার ছবি একসঙ্গে জুড়ে দিয়ে মস্ত একটা ছবি বানিয়ে ফেলতো। বাজনার ফাঁকে ফাঁকে হেডমাস্টার মশাই নেমে এসে ওদের ছবিগুলো দেখে যেতেন। বা বেশ হয়েছে, আবার ওটা পতাকা পতাকা ছিল না, ওটা তো লম্ফজম্প ছিল। হেডমাস্টার মশাই একবার ওদের ছবিগুলো দেখে নিয়ে যাওয়ার পর আবার সেই একই সুর বাজাতেন, যাতে ওরা ওদের ছন্দের ছবির সঙ্গে সুরটাকে ভালো করে মিলিয়ে নিতে পারে। যতই ব্যস্ত থাকুক না কেন, হেডমাস্টার মশাই কখনো আর কাউকে ক্লাসটা নিতে দিতেন না। আর এই ক্লাসটা যদি মিস্টার কোবায়াশি না নিয়ে অন্য কেউ নিতেন, তাহলে ছেলে মেয়েদের এত আনন্দও হতো না। ক্লাস শেষে মেঝেটা পরিষ্কার করা ছিল বেশ একটা ঝকমারি ব্যাপার। প্রথমে ব্ল্যাকবোর্ড মোছার ব্রাশ দিয়ে মেঝেটা মুছে দিতে হতো। তারপর সবাই মিলে ঘরটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে মুছে মেঝেটাকে আবার চকচকে করে তুলতো। মস্ত একটা কর্মযজ্ঞ ছিল সেটা। এইভাবে তময়ের ছেলেমেয়েরা বুঝতে শিখে গিয়েছিল যে মেঝেতে কিছু লিখলে সেটা পরিষ্কার করা কত কঠিন কাজ। তাছাড়া এই ক্লাসটা সপ্তাহে 2 দিন করে হতো, তাই ওরা প্রাণ ভরে মেঝেতে আঁকি বুকিও কেটে নিত। হলঘরের মেঝে ছাড়া আর কোথাও কখনো দাগ কাটতো না ওরা। তময়ের ছেলেমেয়েরা সবাই চকের ব্যাপারে বিরাট পণ্ডিত হয়ে গেছিল। কোন চক কেমন করে কাটতে হয়, কেমন করে ধরতে হয়, কোন চক কোন চকের চেয়ে বেশি ভালো হয়, কিভাবে চক দিয়ে সুন্দর করে লেখা যায়, চক বিশেষজ্ঞের দল সব যেন। শেষ হলো তত্ত্বচানের 8th পার্ট। আমার গল্প পাঠ কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি পরের পার্টটা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। টাটা।